বাবা, তোমার কবরের পবিত্র মাটি ছুঁয়ে কসম করছি, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। বাবা, তুমি আমাকে দোয়া করো, তুমি আমাকে দোয়া করো বাবা। সর্দার, ওই পুলিশের জ্ঞান ফিরেছে। চলো। আমি কোথায়? আপনি দস্যু রানী রাস্তা নয়। তুমি দস্যু রানী? অবাক হলেন মনে হচ্ছে। অবাক হবারই তো কথা। আমি যে রানীকে চিনতাম, আমার মা সে রানীকে আমার বউ করার জন্য আংটি পরিয়েছিল। হ্যাঁ মিস্টার আকাশ, আপনার আর আমার জীবন একই সুতে গাঁথা হবার কথা ছিল, কিন্তু কিন্তু এখন আর তা সম্ভব নয়। কিন্তু কেন? কি এমন ঘটেছিল যার জন্য তোমার হাতে আজ মেয়েদের বদলে রক্ত, চুরির বদলে বন্দুক? ওসব কথা থাক মিস্টার আকাশ। অতীতকে সামনে টেনে এনে নিজেকে কষ্ট দিতে চাই না, অন্যের কষ্টের কারণও হতে চাই না। রানী, রানী আমাকে সব খুলে বলো। আমি যদি আইনের মাধ্যমে এর কোনো সমাধান করতে পারি, তখন তখন তো তুমি হাতের বন্দুক ফেলে দেবে। আইন যখন নিজেই অপরাধীর হাতের হাতিয়ার, তখন অন্য এক অপরাধীর বিচার সে কেমন করে করবে? থাক ওসব কথা। আপনি নিশ্চয় হাঁটতে পারবেন। গুল্লি? জি সর্দার। ওনার চোখ বাঁধো। আরে আরে, চোখ বাঁধছো কেন? যাতে আমাদের আস্তানা চিনে হানা দিতে না পারেন। ভুল চিন্তা রানী। অপরাধী যতই চালাক হোক না, আইন তাকে ধরেই ফেলে। নাগমা, চলো। নাগমা, খুলে দাও। দেখে কোনো লাভ নেই ইন্সপেক্টর। আমি আজ এখানে, কাল অন্য জায়গায়। আমি আবারও বলছি রানী, এই ডাকাতের অস্ত্র তুমি ফেলে দাও, আইনের কাছে আত্মসমর্পণ করো। আমার দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। ধন্যবাদ, কিন্তু আপনার খোলা দরজা অতিক্রম করে ঘরে ঢোকার যোগ্যতা আমার আমার নেই ইন্সপেক্টর সাহেব। কেন রানী? ডাকাতের জীবন থেকে মানুষ কি আবার স্বাভাবিক হয়নি? হয়েছে, কিন্তু যতদিন আমি আমার হিসাব নিকাশের পালা শেষ না করব, ততদিন আমি স্বাভাবিক হব না। কথা না বাড়িয়ে দু হাত উপরে তুলুন, তুলুন বলছি। গুল্লি, ইন্সপেক্টর সাহেবকে নিয়ে যাও। রানী, রানী দাঁড়াও। রানী আমার কথা শুনো। পরে কথা কয়েন, হাঁটেন, চলেন। কত আশা ছিল ঘর আলো করে তুমি আসবে। এতদিন পর যখন তোমাকে পেয়েছি, আর ছাড়ছি না। আমি আবারও বলছি রানী, এই ডাকাতের অস্ত্র তুমি ফেলে দাও, আইনের কাছে আত্মসমর্পণ করো। আমার দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। আপনার খোলা দরজা অতিক্রম করে ঘরে ঢোকার যোগ্যতা আমার নেই ইন্সপেক্টর সাহেব।
যতদিন আমি আমার হিসাব নিকাশের পালা শেষ না করব ততদিন আমি স্বাভাবিক হব না।